থানার সাব ইন্সপেক্টর বললেন, আপনার করা অভিযোগের বিরুদ্ধে একটা নতুন আপডেট আছে। আমার বুকটা দক করে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, কি আপডেট? ও পাশ থেকে যেই কথাটা শুনতে পেলাম, ওইটা শোনার পর আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। উনি বললেন, গাড়ির ভিতর থেকে আমরা কিছু জিনিস পাইছি, যা এই বিষয়টাকে আরো বেশি গুরুতর করে তুলছে। ফোনটা কানে ধরে আমি কয়েক সেকেন্ড চুপ করেছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, কি পেয়েছেন? আমার গলা প্রায় শুকিয়ে গেছিল। ওপাশ থেকে অফিসার বললেন, আপনাকে থানায় এসে জানতে হবে ম্যাডাম, কারণ বিষয়টা একটু সেনসিটিভ। আমার বুকের ভিতরটা কেমন যেন কাঁপতে শুরু করলো। আমি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। থানায় পৌঁছাতে পৌঁছাতে আমার মাথার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরতেছিল। উনি কি এমন করছে যেটা এত সেনসিটিভ? আমি থানায় ঢুকতেই সাব ইন্সপেক্টর আমাকে বসতে বললেন। ওনার মুখে গম্ভীর একটা ভাব। তারপর আমাকে বললেন, ম্যাডাম, আপনার গাড়ির ড্যাশবোর্ডের ভিতর এবং বোর্ডের ভিতরে কিছু জিনিস পাওয়া গেছে। একথা শোনার পর আমার হাত পা কেমন যেন ঠান্ডা হতে শুরু করলো। তারপর আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কি জিনিস? তারপর উনি একটা স্বচ্ছ সাদা প্লাস্টিকের ব্যাগ টেবিলের উপর রাখলেন। ভেতরে কয়েকটা প্যাকেট এবং অচেনা কয়েকটা ট্যাবলেট রাখা ছিল। উনি বললেন, এগুলো প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, হয়তো বা নিষিদ্ধ কোনো ড্রাগস হবে। ড্রাগস? আমার মাথায় যেন বাস পড়লো। এটা তো অসম্ভব, আমি তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। অফিসার বললেন, আমরা বুঝতে পারছি, তবে গাড়ির রেজিস্ট্রেশন আপনার নামে, তাই আপনাকে বিষয়টা ক্লিয়ার করার জন্য ডাকা হয়েছে। আমি গভীর একটা নিঃশ্বাস নিলাম। তারপর অফিসারকে বললাম, এই গাড়িটা প্রায় 3 বছর যাবৎ পুরো সময় আমার দেবর ব্যবহার করছে। বললাম, আমি গতকালই সেটার অনুমতি বাতিল করছি। অফিসার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমরা সেটার রেকর্ড দেখছি। হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু তার ফোনটাও চেক করছি। আমার বুক দরফর করতে শুরু করলো। ওর ফোনে কিছু চ্যাট পাওয়া গেল, যেগুলো ডেলিভারি, টাকা, এসব কথা লেখা ছিল। আমি চেয়ারে বসা থাকলেও মনে হচ্ছিল নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। 3টা বছর যাবত আমার গাড়ি ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছিল। ঠিক তখনই একজন কনস্টেবল ভিতরে আসলেন। স্যার, ওই ছেলেটা অনেক, সে কিছু বলতে চাইতেছে। অফিসার আমাকে বললে, আপনি কি ওনার সাথে কথা বলতে চান? আমি কয়েক সেকেন্ড ভেবে বললাম, হ্যাঁ, চাই। একটা ছোট রুমে আমাকে নিয়ে যাওয়া হলো। অনিক ওইখানে একটা কোনায় বসে আছে। তার চোখ লাল, মুখ ফ্যাকাশে হয়ে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। তারপর বলল, ভাবি, আমি অনেক ভুল করছি। আমি প্রথমে শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম। তারপর ওরা আমাকে এই লাইনে টেনে নেয়। খুব সহজে টাকা আসছিল, তাই আমি এই লাইনটা ছাড়তে পারিনি। আমার ভেতরে ঘৃণা আর রাগ একসাথে উঠতেছিল। তুমি আমার গাড়ি ব্যবহার করছো এইসবের জন্য? আমি জিজ্ঞেস করলাম। সে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আর গতকাল আমার গাড়ি দিয়ে আমার মাকে নেওয়ার জন্য 500 টাকা চাইছিলে। অনিক তখন চুপ, আর এই চুপ থাকাটাই যেন সবকিছু স্বীকার করে নিল। তুমি জানো না অনিক, তুমি একটা অপরাধী করো নাই, তুমি আমার বিশ্বাসও ভেঙে দিছো। অনিক কাঁদতে শুরু করলো আর বলল, ভাবি, প্লিজ আমাকে বাঁচান। আপনি বললেই পুলিশ আমাকে ছেড়ে দিবে। ওর কথা শুনে আমি হালকা হেসে ফেললাম। তারপর বললাম, আইনের চোখে সবাই সমান, এটা তো কালই বুঝে গেছো, তাই না? সে আর কিছু বলতে পারলো না। আমি বাহিরে বেরিয়ে আসলাম। অফিসার আমাকে বলল, ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বিরুদ্ধে আপাতত কোনো জরিমানা আসতেছে না, যেহেতু আপনি আমাদের সহযোগিতা করেছেন। আমি মাথা নেড়ে ধন্যবাদ জানালাম। থানা থেকে বের হয়ে কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম। আজকে যেন সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমার স্বামী, তার ভাই, এই পুরো সংসারটা, সবকিছুই যেন একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। সন্ধ্যার দিকে আমার স্বামী আবার ফোন করছে আমার ফোনে। এবার আমি ফোনটা রিসিভ করলাম। সে বলল, তুমি কোথায়? তার গলা এখন আর আগের মতো শক্ত না। আমি ধীরে ধীরে বললাম, যেখানে থাকলে নিজের সম্মানটা ঠিক থাকে ওইখানে আছি। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, অনিকের ব্যাপারটা আমি জানতাম না, বিশ্বাস করো। তারপর বললাম, তুমি কি জানো কি জানো না সেটা এখন আর আমার জন্য গুরুত্বপূর্ণ না। তুমি কি ডিভোর্সের কথা ভাবছো? সে আমাকে সরাসরি জিজ্ঞেস করলো। আমি বললাম, ভাবছি না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ওপাশে তখন নিস্তব্ধতা। তারপর সে বলল, তুমি কি আরেকবারও আমাকে সুযোগ দিবে না? আমি উত্তর দিলাম না, কারণ আমি আমার উত্তরটা আগেই দিয়ে দিছি সেই সই করা কাগজে। রাত নামছিল। আমি নতুন একটা বাসার সামনে দাঁড়িয়ে আছি, ছোট, সাধারণ, কিন্তু নিজের। চাবি ঘুরিয়ে রুমের ভিতরে ঢুকলাম। বাসাটা দেখে মনে হলো, এটাই মনে হচ্ছে আমার জীবনের প্রথম সত্যি আমার শুরু। কিন্তু ঠিক তখনই আমার ফোনে একটা নতুন মেসেজ আসলো, অচেনা নাম্বার থেকে। লেখা আছে, তুমি ভাবছো সব শেষ, কিন্তু খেলা তো মাত্র শুরু। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মনের ভেতর দিয়ে হালকা একটা স্রোত বয়ে গেল, কারণ আমি বুঝতে পারলাম এই গল্পটা এখনো শেষ হয়নি। মেসেজটা ফোনের স্ক্রিনে জ্বলছিল। আমার আঙ্গুলগুলো যেন স্থির হয়ে গেল। হৃৎপিণ্ড ধীরে ধীরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। আমি কি ভয় পেলাম? হ্যাঁ, তবে এই ভয়টা আগের মতো না। কারণ আগে ভয় পেলে আমি চুপ হয়ে যেতাম, কিন্তু আজকে এই ভয়টা আমাকে সতর্ক করতেছে। এখন পালানোর না, দাঁড়িয়ে থাকার সময়। আমি আর সময় নষ্ট করলাম না। দ্রুত মেসেজের স্ক্রিনশট নিয়ে থানায় পুলিশের কাছে পাঠিয়ে দিলাম। আমি বসে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যে একটা রিপ্লাই আসলো, ম্যাডাম, দয়া করে একা কোথাও যাবেন না। আমরা তাড়াতাড়ি করে আমি নাম্বারটা ট্রেস করার চেষ্টা করতেছি। আমি চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিলাম। আজকে প্রথমবার মনে হচ্ছে আমি একা নই। পরের দিন সকালটা অদ্ভুত এক শান্তির ছিল। নতুন বাসা, জানালা খুলতে রোদের আলোয় ঘর ভরে গেল। হালকা বাতাসে জানালার পর্দাগুলো দুলছিল। এই ছোট ঘরটা কিন্তু কত বড় মুক্তি। আমি তখনই বুঝতে পারলাম, শান্তি আসলে জায়গার উপর নির্ভর করে না, মানুষের উপর নির্ভর করে। আর আমি ভুল মানুষদের ছেড়ে চলে আসছি। ফোনটা হঠাৎ বেজে উঠলো, অচেনা একটা নাম্বার।
আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশে নীরবতা, তারপর কিছুক্ষণ পরে কণ্ঠ ভেসে আসলো আমার স্বামী। নতুন নাম্বার থেকে কল করছি, তুমি ব্লক করে দিছো সেই জন্য। তার গলায় আগের মতো দৃঢ়তা নেই, কিন্তু একটা অস্থিরতা বিরাজ করতেছে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, কাল রাতে যে মেসেজটা পেয়েছো সেটা কিন্তু আমি পাঠাইনি। আমি জানতাম সে সত্য বলতেছে। তারপর সে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, অনেক তখন একা ছিল না, তার পেছনে একটা বড় গ্রুপ আছে। তারা ভয় পেয়ে গিয়েছিল। তুমি যদি সবকিছু খুলে বলো। আমার চোখের দৃষ্টি যেন কঠিন হয়ে গেল। আর ভয় পেলে মানুষ কি করে তুমি তো সেটাও জানো। আমার স্বামী আমাকে এটাও বলল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি কি বলো? তখন আমার স্বামী বলল, তুমি যাই অভিযোগ তুলে নাও। তুমি থানায় বলো যে আমি কিছু জানি না। আমি তখন হেসে ফেললাম। তারপর বললাম যে এই মানুষটা আজও আমাকে বুঝেনি। আমি বললাম, তুমি কি সত্যিই ভাবো আমি এখন আগের জায়গায় ফিরে যাব? সে এবার রেগে বলল, আমি তোমাকে বাঁচাতে চাইছি। আমি তখন শান্ত গলায় বললাম, না, তুমি আমাকে বাঁচাতে চাইতেছো না, তুমি নিজে বাঁচতে চাইতেছো। কারণ তুমি জানো এবার আমি চুপ থাকবো না। ওপরে দীর্ঘ নীরবতা। তারপর সে আসতে বলল, তুমি বদলে গেছো। আমি ধীরে বললাম, না, আমি বদলে যাইনি, আমি নিজেকে ফিরে পেয়েছি। এই একটা কথোপকথনই যথেষ্ট ছিল শেষ সন্দেহটুকু মুছে দেওয়ার জন্য। আমি সরাসরি থানায় গেলাম। শেষ মেসেজ, কল সবকিছু সেখানে জমা দিলাম। অফিসার সবকিছু মন দিয়ে শুনলেন। তারপরে বললেন, আজকে যদি আপনি পিছিয়ে যান তাহলে তারা আরো বেশি সাহস পাবে, কিন্তু আপনি দাঁড়িয়ে গেছেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। আমি ধীরভাবে বললাম, আমি আর পিছপা হব না অফিসার। 2 দিন পরে থানা থেকে ফোন আসলো, ম্যাডাম, আমরা কয়েকজনকে আটক করেছি। আপনার গাড়িটা একটা ডাক ডেলিভারি নেটওয়ার্কে ব্যবহার করা হতো। আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি। 3 বছর যাবত আমার গাড়িটা এইরকম একটা কাজে ব্যবহার করা হতো আমি নিজেও জানতাম না। এত কিছুর পরও আমি কিছু বুঝতেই পারিনি। আমি অফিসারকে বললাম, অনেক কোথায়? সে বলল সে কাস্টাডিতে আছে, আর সে নিজে মুখে সবকিছু স্বীকার করছে। আমি চোখ বন্ধ করলাম। একটা অধ্যায় সত্যিই শেষ হচ্ছে। এরপরে সময়গুলো দ্রুত চলে যাচ্ছিল। কোর্ট, কাগজপত্র সবকিছু। সেদিন কোর্ট থেকে বেরিয়ে যখন ডিভোর্সের কাগজটা হাতে পেলাম, তখন একটা হালকা অনুভূতি ফিল হলো। হ্যাঁ, কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের ভিতরেও মুক্তি ছিল। সন্ধ্যায় আমি আমার নতুন বাসায় ঢুকলাম। ঘরে ঢুকে লাইটটা জ্বালাতেই ঘরটা যেন উজ্জ্বল হয়ে উঠলো। ছোট্ট একটা কিচেন, একটা বিছানা, একটা জানালা। কিন্তু এখানে কেউ আমার উপর অধিকার খাটাতে আসে না, আমার সম্মান নিয়ে দর কষাকষি করে না। আমি নিজের জন্য চা বানালাম, জানালার পাশে বসে শহরের আলো দেখতে লাগলাম। হঠাৎ করে মনে হলো 500 টাকা লাগবে। আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। কত ছোট একটা কথা, কিন্তু কত বড় অপমান। আজ আমি জানি আমার মূল্য টাকা পয়সায় করা যায় না। আর সবচেয়ে বড় কথা, আমার মূল্য আমি নিজেই নির্ধারণ করি। ফোনটা তখন সাইলেন্ট, কোনো কল নেই, কোনো চাপ নেই। শুধু আমি আর আমার শান্তি। আমি জানালার দিকে তাকিয়ে বললাম, এই গল্পটা শেষ না, আমার নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু। বাহিরে বাতাস বইতেছিল, মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন নতুন করে শুরু হচ্ছে।